আমরা 12 ফেব্রুয়ারি দুটি নির্বাচন হয়েছে, একটি সংসদ সদস্য পদের নির্বাচন যেটি সরকার গঠনের নির্বাচন, একটি গণভোট হয়েছে একই দিনে। তারপরে আপনারা সরকার গঠন করেছেন 17 তারিখে, সংসদের অধিবেশন ডাকা হয়েছে 12 মার্চ। তারপর থেকে সংসদের অধিবেশনের দিনগুলিতে আমরা কিন্তু আপনাদের মনোযোগ দিয়ে লক্ষ্য করছি, আমরা যারা জনগণ আছি তারা। আমাদের প্রশ্ন হচ্ছে, অতীতে কি হয়েছে, আপনারা কোন প্রেক্ষিতে জুলাই সনদের প্রতি আস্থা এনেছেন, স্বাক্ষর করেছেন, আপনারা বিভিন্ন সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নের কথা বলেছেন, নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেগুলি আপনারা সবচেয়ে ভালো জানেন। কিন্তু আমাদের প্রশ্ন যে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে আপনারা কি এক ধরনের পিক এন্ড চুজ করছেন, যখন যেটা সুবিধা সেটাকে সামনে আনছেন? আগে বলা হতো বাঙালকে হাইকোর্ট দেখানো, আপনারা কি সেই জায়গায় সংবিধান দেখাতে শুরু করেছেন? মানে ঘটনাটা কি আসলে, মানে আপনারা কি করতে চাচ্ছেন রতন ভাই, যদি একটু বলেন। মানে জুলাই সনদে যা আছে বা সংস্কারে যা আছে সেইগুলি সংস্কার না করে প্রায়োরিটিতে সেগুলি প্রথমে না এনে অন্য কিছু বলা, এটা কি বিএনপির দলীয় সিদ্ধান্ত? মানে কি ব্যাপারটা যদি একটু বুঝায় বলেন। সরি, একটু লম্বা প্রশ্ন হয়ে গেল সেজন্য। খালেদ ভাই, সর্বশেষ আপনার সাথে আমার ম্যানহাটনে দেখা হলো, খুব ভালো লাগছিল এবং খুব ইচ্ছে করি আমি পরিবার নিয়ে আপনার সাথে দেখা করেছি। জি। আর অ্যাডভোকেট শিশির মনির সারাদিন ওনার অ্যাডভোকেসি এবং ওকালতি, মানে বলবো কি, আইনের মধ্যেই কিন্তু উনি সারাদিন ওনাকে নিয়োগ করে থাকেন। তো সেখানে আমি একজন রাজপথের মানুষ, আপনি আমার বিশ্ববিদ্যালয় লাইফ থেকে আমি হয়তো চিনে থাকবেন। আজকের যে প্রসঙ্গটা, প্রসঙ্গের শুরুতে আমরা একটা জিনিস যেটা লক্ষ্য করছি, একটা জুলাই একটা আবেগের ব্যাপার, জুলাই একটা অভ্যুত্থানের ব্যাপার। এই অভ্যুত্থানে কার কিভাবে অংশগ্রহণ ছিল, কে কতটুকু স্যাক্রিফাইস করেছি, ওইটার রায় কিন্তু 12 জুলাইতে আমাদের যে ইলেকশনের মধ্যে 12 ফেব্রুয়ারিতে কিন্তু আমরা সেটা জনগণ দিয়েছে। এখন তৎপরবর্তীতে আমরা যে হানা ভোটের যে প্রভিশনটা ছিল, সেই 4টা যে পয়েন্টের উপর ছিল, ওই 4টা পয়েন্ট থেকে কোন জায়গায় বিএনপি বলেছে আমরা সরে এসেছি। আজকে যে প্রাণবন্ত সবাইকে নিয়ে যে আলোচনাটা হলো মুলতবি প্রস্তাবের উপর, জামাতের যে আমির ওনার প্রস্তাবের উপর 2 ঘন্টা যে প্রাণবন্ত আলোচনাটা হলো, এই আলোচনাটাকে আমি সূত্র ধরে বলি এবং এটিকে আমি মিন করতে চাই। এখানে আমি মনে করি যার যার অবস্থান থেকে পুরোপুরি পুঙ্খানুপুঙ্খভাবে এটা দুই পক্ষ থেকে, এখানে আমাদের সালাউদ্দিন ভাই ছিলেন যিনি এই জুলাই সনদের সাথে প্রথম থেকে এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিল। তারপর আজকে আইনমন্ত্রী আমাদের আসাদ ভাই ছিলেন, ওনাদের বিজ্ঞ সমস্ত লোকগুলো কিন্তু এখানে কথা বলে এক জায়গায় কিন্তু আমরা এসেছি। সেটা কি, সর্বশেষ দেখেন, আমি ডিবেট করলে আমি করতে পারি, কিন্তু আমি ডিবেট আমি যাব না। আর এইখানে আমি ডিবেটে যাব না, কারণ আমি হইলাম রাজপথের মানুষ। আইনের ব্যাখ্যাটা দিবেন সেটা শিশির মনির ভাই। আর জুলাইয়ের অভ্যুত্থানের প্রেক্ষাপটে এখন বিএনপি কি করতে চাচ্ছে, এখন বিএনপিকে এক জায়গায় ওনারা দাঁড় করাতে চাচ্ছে। সেটা কি, ওনাদের কথাবার্তায় বা এখন জুলাইয়ের আবেগ ধরে বিএনপিকে খলনায়ক বানিয়ে জনগণকে বুঝাতে চাচ্ছে, জনগণ কাছে বিএনপি নির্বাচনের পূর্বে যা ওয়াদা করেছিল তা থেকে বিএনপি সরে যাচ্ছে বা যাবে। ওনাদের একটা অনুমান নির্ভর একটা রাজনৈতিক স্ট্যান্ডের উপর বিএনপিকে একটা জায়গায় দাঁড় করতে চাচ্ছে, যেটা জুলাই অভ্যুত্থানের চেতনার সাথে আমি ব্যক্তিগতভাবে যে আবেগ ধারণ করি, জাতীয়তাবাদী দল এবং আমাদের যে প্রধানমন্ত্রী ওনার জুলাই সনদের উপর ওনার যে আবেগ, ওনার যে কমিটমেন্ট, এইটা প্রথমে আমরা আজকে আলোচনার মধ্যে যেটা জেনেছি, দুপক্ষের আলোচনার মধ্যে এটা কোনো আবেগের জায়গা নয়, এটা সাংবিধানিক সংস্কার না আদেশ। এইগুলো পুরোপুরি যে আদেশগুলো আমরা এখন মানব, যা আমরা সর্বোপরি যে ডিসিশনটা হয়েছে আমরা ওইখান থেকে আমরা মনে করি ভবিষ্যতে শুরু করতে চাই। দুই পক্ষের থেকে এখানে আলোচনা হবে, একটা সংসদীয় কমিটি হবে। দেখেন, যেটা আমি স্পষ্ট করে বলতে চাই, এই লাস্ট যারা অন্তর্বর্তীকালীন দায়িত্বে ছিলেন, এখন অনেক কথাই বেরিয়ে আসবে, ওনারা কিন্তু একটা জোড়াতালির মধ্যে দিয়ে আমাদেরকে শুধু একটা নির্বাচন করাবার জন্য বা নির্বাচন না হওয়ার জন্য কিন্তু একটা প্রক্রিয়া কিন্তু ছিল। আজকে আমি পরবর্তীতে আমার একটা যে অনুমান নির্ভর আমি কথা বলবো না, আমি দেখেছি নির্বাচনের পূর্ব যেভাবে সবাই নির্বাচন না হওয়ার প্রক্রিয়ার মধ্যে যা ছিল, ওইটার মধ্যে কিন্তু সরকারেরও অনেক ব্যক্তি জড়িত ছিল। এখানে জামাত ইসলামের
মহামান্য যে আমির সাহেব ছিলেন উনিও কিন্তু 7 দিন আগে একটা প্রপোজাল দিয়েছিলেন, দেশে একটা জাতীয় সরকার হোক। দেশ যেখানে সবাই প্রস্তুতি নিয়ে ফেলেছিল যে আমরা একটা সাধারণ ইলেকশনের দিকে যাচ্ছি, ওইখানে কিন্তু এই প্রস্তাবটা কিন্তু আজকে বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছে এবং সবকিছুর জন্য বিএনপিকে যেভাবে একটা জনগণের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে, আমি মনে করি এই প্রক্রিয়াটা কখনই হবে না। একটা আমরা জুলাইতে আমরা আন্দোলনকে সফল করার জন্য যেভাবে আমরা এক জেলখানে এক পাতিলের ভাত খেয়েছি, আমরা এক মানে গাড়িতে আমরা চলেছি, আমাদের সমস্ত কিছু ত্যাগের মধ্যে, আমাদের রিস্কের মধ্যে সবাই আমরা একসাথে ছিলাম। না সুতরাং এখন আমাদের প্রাপ্তির সময়। রতন ভাই, আমি 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 আপনার স্পিরিটটা আমি বুঝতে পারছি, কারণ আপনার সঙ্গে তো আমার কিন্তু আপনি আমাকে বলেন তো, এই জুলাই সনদ বাস্তবায়নে জামায়াতে ইসলামী বা এনসিপির সঙ্গে বিএনপির যতখানি দূরত্ব হচ্ছে, সেই দূরত্বটা কি নিয়ে আসলে? মানে আমাদের এত সমস্যা, আমাদের এই সমস্যার মধ্যে থেকে এইটা নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে কেন, যেটা একটা ডান ডিল, একটা সেটেলড ম্যাটার, এটা নিয়ে মানে দূরত্বটা কার জন্য হচ্ছে? মানে আমি তো দেখতেছি যে জামায়াত আর এনসিপি দাবি জানাইতেছে যে এইটা আমরা এগ্রি করে আসছি, আপনারা এইটাই করেন। এখন আপনারা তাহলে আপনি একটু বলেন তো যে আপনারা কোনটা এগ্রি করছিলেন, কোনটা করতেছেন? তাহলে যে হা না ভোটের থেকে নাকি আমরা সরে আসছি, 70% যে ভোট দিয়েছে হায়ের পক্ষে, এটা নাকি জুলাই সনদের মধ্যে ছিল বিএনপি থেকে সরে আসছে। আপনি দেখেন হা ভোট যেটা হয়, শিশির মণি ভাই ভালো বলতে পারে যে 4টা পয়েন্টের উপর হা ভোটের জন্য আমাদের তৎকালীন আমাদের যে এই যে অন্তর্বর্তীকালীন প্রধান ইউনূস সাহেব যে বার্তাটা দিয়েছিল, যে ভাষণটা দিয়েছিল, ওই 4টার উপরে তো হা ভোটটা 70% ভোটটা হয়েছে। ওই 4টা পয়েন্ট থেকে বিএনপি কি একটা পয়েন্ট থেকে সরে এসেছে বা বিএনপি কি কোথাও বলেছে যে আমরা এটা মানবো না? সালাউদ্দিন সাহেব আজকে স্পষ্ট করে বলেছে জুলাই সনদে যা আমরা সাইন করেছি এবং সাইনটা আমরা প্রথমেই করেছিলাম, এই সাইনের বাইরে আমরা এক চুল আমরা অন্যদিকে যাব না। তাহলে ওনারা ব্যাখ্যাটা দেখ, বিএনপিকে এখন সন্দেহ করা হচ্ছে, বিএনপি এখন 217 সিটের বিএনপি হয়ে গেছে, বিএনপি আগামীতে দানব হয়ে যাবে, যেই দানবের একটা কাল্পনিক একটা অলিক একটা ধারণা নিয়ে বিএনপির উপর একটা দায় চাপাতে চাচ্ছে। আমার মনে হয় এই জায়গা থেকেই ওনারা ব্যাখ্যাটা দেখ, ওনারা কোন জায়গায় বিএনপিকে এই নামানার সন্দেহ প্রবণতা থেকে বিএনপিকে আমি রতন ভাই একটু ধরাই দেই। জিনিসটা হচ্ছে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব সংসদে এই পর্যন্ত সবচেয়ে বেশি কথা বলেছেন, সংসদের বাইরেও তিনি বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। আপনি ঠিকই বলেছেন, জুলাই সনদের যে সংস্কার বাস্তবায়নে তার একটা প্রত্যক্ষ ভূমিকা এবং অংশগ্রহণ ছিল, কিন্তু তিনি এখন এসে গণভোটের কথা বলতেছেন যে এই গণভোটটা কি আসলে কিরকম, এইটাতে কি আসলে 4টা প্রশ্নের উত্তর কি আমি বুঝতে পারি কিনা, জনগণ বুঝতে পারে কিনা, এগুলি যে আমরা এখন এইটা আলোচনায় যে দিব, আমাদের আর এই সময় আছে কিনা, পরে আবার একটা বাজেট অধিবেশন। আপনি একটু মনে করে দেখেন রতন ভাই, আমরা জনগণ হিসাবে কি বুঝবো তাহলে? এইটা কি আসলে এই যে সংস্কারটা করার কথা সেটা কি আসলে করা হবে, নাকি এটা ঝুলিয়ে রাখা হবে অন্য কোনো কিছুর দোহাই দিয়ে? আমরা যখন 51% মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করলো বিএনপি, তার মানে কি আমরা জনগণের প্রতিনিধিত্ব করি না? আপনি যেই অংশের কথা বলছেন বা যে অংশের কথা বলে বিএনপিকে আপনারা বুঝাতে চাচ্ছেন বা ওনারা বুঝাতে চাচ্ছে বিএনপি এখন জুলাই সনদ থেকে সরে এসেছে, আমার তো মনে হয় এটা শিশির মনির ভাই এটা ব্যাখ্যা দিবেন যে কোথায় ওনাদের সন্দেহটা। আবার সালাউদ্দিন সাহেব তো রাজনৈতিকভাবে অনেক কথা বলেন, কিন্তু কার্যকরীভাবে পার্লামেন্টে ওনার মুখ দিয়ে কিন্তু আজকে আসেন আমরা পার্লামেন্টে এটা একটা কমিটি গঠন করি, এই কমিটির মধ্যে এখন প্রপোর্শনের কারা কত পার্সেন্ট থাকবে, কয়জন সদস্য থাকবে, এইটা নিয়ে কিন্তু এখন কথা হচ্ছে। তো খালেদ ভাই আমরা কিন্তু কনসেস করে কিন্তু আমরা একটু জায়গায় চলে আসছি সমঝোতার প্রশ্নে। আমি ওই জায়গাটা যেতে চাচ্ছি, আমি কোনো বাক বিতণ্ডার মধ্যে দিয়ে জুলাই সনদের যে অবমাননা বা শহীদের রক্তের যে দাম দিয়ে কিনে আজকের যে গণতন্ত্র, আজকে যে সার্বভৌম যে সংসদটা, এটাকে আমরা কোনোভাবেই জনগণের একটা বিতৃষ্ণার জায়গায় নিয়ে যেতে চাচ্ছি না। ওকে, আমরা অ্যাডভোকেট শিশির মনিরের কাছেই যাব। শিশির মনির, আপনি আমাদের একটু বলেন তো, আমার মূল প্রশ্নটা একটু মুলতবি থাক, আপনি বরং রতন ভাইয়ের প্রশ্নটার একটু জবাব দেন যে আপনার সন্দেহটা কোথায় হচ্ছে যে এইটা আসলে বিএনপি মানবে না বা করবে না। জানো শিশির মনির, আপনি তো একটু আগে বলেছেন জি যে সেটেলড ম্যাটারকে আনসেটেল করছে, এই জন্যই আমরা সন্দেহ করছি। সেটেলড কি ছিল তাহলে? প্রশ্ন, হোয়াট ওয়াজ সেটেলড? সেটেলড ছিল একটা গণভোট হবে, গণভোট অধ্যাদেশ হবে,
গণভোট অধ্যাদেশটা হয়েছে হইল জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ৬ নং ধারা অনুযায়ী, এবং সেই ধারার গণভোটে যদি হা হয় তাহলে কি হবে, না হয় তাহলে কি হবে। হা হলে কি হবে এ ব্যাপারে বলা ছিল জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ৭ নম্বর ধারায়। সেখানে বলা ছিল গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তর প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট হা সূচক হলে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং পার্লামেন্ট গঠিত হবে। সংবিধান সংস্কার পরিষদের কাজ কি হবে? ১৮০ দিনের মধ্যে তারা সংবিধান সংস্কার করে শেষ করবেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা, পার্লামেন্ট সদস্যরা যেভাবে শপথ নেন তারা এইভাবে শপথ নেবেন, যেভাবে সভা আহ্বান করেন এভাবে সভা আহ্বান করবেন। সংবিধান সংস্কার পরিষদের একজন সভাপতি হবে, একজন সহসভাপতি হবে। এই যে দেখেন, তারা পাশ করার পরে সংবিধান সংস্কার সভার আর শপথ নিলেন না, তার মানে সেটেল ম্যাটারকে আনসেটেল করলেন। গণভোটকে অধ্যাদেশ এখন সংবিধান সম্মত কি সংবিধান সম্মত না এই বিতর্ক করছেন, তার মানে আরেকটা সেটেল ম্যাটারকে আনসেটেল করলেন। যারা একটা সেটেল ম্যাটারকে আনসেটেল করতে পারেন, এইভাবে গণভোট হয়ে যাওয়ার পরেও গণভোটকে নিয়ে প্রশ্ন উত্থাপন করতে পারেন, তাদের ইন্টেনশন নিয়ে প্রশ্ন তোলাটা কি অস্বাভাবিক? অবশ্যই না। তাহলে তারা সেটেল ম্যাটারকে আনসেটেল করছেন কেন? কি কারণে করছেন? এই স্কিমের বাইরে তারা যাচ্ছেন কেন? মেজরিটি পেয়েছেন তাই। যেই মেজরিটি পেয়েছেন সেই আগের দিনে যে সমস্ত কথা বলে তারা স্বাক্ষর করেছেন, এই কথা তাদের মাথায় বেমালুম ভুলে গেছেন। এই প্রশ্ন আমরা উত্থাপন করলে যদি আমাদেরকে বলা হয় যে আমরা এটা আমরা সেটা, তাহলে তো ভুল হবে। আচ্ছা, বিশেষ মানে আমি ২-৩টা জিনিস আপনার কাছে একটু জানতে চাই। প্রথম কথা হচ্ছে যে এই সংবিধান ছুঁড়ে ফেলার কথা হচ্ছে, বলা হচ্ছে যেটা ৭২-এর সংবিধান, কিন্তু এটা কি আসলে ৭২-এর সংবিধান? এই ৭২-এর সংবিধান থেকে তো ৭২-এর সংবিধান তো আসলে আওয়ামী লীগও মানে নাই, আওয়ামী লীগও পরে দেওয়ার ফেরতও যাইতে পারে না। এই সংবিধানের মধ্যে আল্লাহর উপর বিশ্বাসের কথা আছে, এই সংবিধানের মধ্যে রাষ্ট্রধর্ম ইসলামের কথা আছে। এই সংবিধানের সাথে ৭২-এর সংবিধানের আসলে মিলও অনেক কম। আমাদের প্রশ্ন হচ্ছে এই সংবিধান আপনারা ছুঁড়ে ফেলার জন্য এত ব্যস্ত কেন? ২ হচ্ছে, আপনি যে মেজরিটির কথা বলছেন, আপনি সংবিধান সংস্কার পরিষদই করেন আর যাই করেন, এই মেজরিটি তো বিএনপির থাকবে। ও তো যদি এটা না করতে চায় তখনও তো এটা বাতিল করতে পারবে। আপনারা কেন যে কাজ ওনারা করেন নাই এই সন্দেহ ওনাদের উপর চাপাচ্ছেন? সন্দেহ করি। ওনারা কি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছেন? ওনারা তো বলছেন যে ৪টা বিষয়ে আপনারা গণভোট দিয়েছেন, এই ৪টা বিষয় ওনারা পালন করবেন। সংবিধান সংস্কারটা উনি নিতে পারেন নাই, কারণ আপনারাই মানে লার্নেড অ্যাডভোকেটরাই কেউ কেউ বলেছেন যে এটা আসলে নেওয়া যায় না, সংবিধানের রক্ষার শপথ নিয়ে সংস্কারের শপথ নেওয়া যায় না। আপনি একটু আপনার মন্তব্য করেন। আমার এটা কেমন কথা? তাহলে তারা আদেশটা মানছেন না। একজন অ্যাডভোকেট বা গ্রুপ অফ অ্যাডভোকেটের মতামতের ভিত্তিতে কোন আইনকে অমান্য করা যায়? কোন আইন যখন ইমপ্লিমেন্ট করার প্রক্রিয়ার মধ্যে যে স্কিম দেওয়া হয়েছে, ওই স্কিমটা কোনো ব্যক্তি বিশেষ কিংবা কোনো গ্রুপ বিশেষের কথার ভিত্তিতে আমি আপনিকে অমান্য করতে পারি? আপনি আইন সম্পর্কে ভালো ধারণা আছে, আমিও বলছি আপনাকে, একটা আইন যদি অসাংবিধানিক ঘোষণা করতে হয়, ইট মাস্ট বি ডিক্লেয়ার্ড বাই দি হাইকোর্ট ডিভিশন। যতক্ষণ উচ্চ আদালত একটা আইনকে অসাংবিধানিক ঘোষণা না করেছে, ততক্ষণ আমি আপনি আমরা সকলে মিলে কি এটা অসাংবিধানিক ঘোষণা করতে পারি? আচ্ছা, ছোট্ট একটু টেকনিক্যাল প্রশ্ন আমার জানার জন্য আমি একটু করে রাখি। যেহেতু গণভোট এবং এইটা একটা আদেশের মাধ্যমে, রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে এটা করা হয়েছিল, এখন এইটা যেহেতু পার্লামেন্ট এনাক্ট করে নাই, এটা আপনি বাতিল হয়ে যাবে না, নন ফাংশনিং হয়ে যাবে না? দ্বিতীয়টা, হ্যাঁ, একটা তো হলো জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ, এটি অর্ডিন্যান্স না, এটিকে আদালতে পার্লামেন্টে উপস্থাপন করার কোনো রিকোয়ারমেন্ট নাই। কিন্তু যেটি গণভোট অধ্যাদেশ, এটি পার্লামেন্টে উপস্থাপন করে 30 দিনের ভিতরে অনুমোদন করার রিকোয়ারমেন্ট আছে এস পার আর্টিকেল 93। যদি তাই হয়, তারা তো এখন বলছেন যে গণভোট অধ্যাদেশ তারা অ্যাপ্রুভ করবেন না, অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। যেহেতু তাদের মেজরিটি আছে, তারা প্রস্তাব করেছেন বিশেষ কমিটিতে গণভোট অধ্যাদেশ অটোমেটিক্যালি ল্যাপস হয়ে যাওয়ার জন্য। আচ্ছা বলেন, গণভোট হয়ে গেল, 70% মানুষ ভোট দিয়ে দিল, ভোট দিলে কি হবে তা
সেকশন 7 এ উল্লেখ করা হলো। সেকশন 7 এর এই কনসিকুয়েন্স কিছুই আপনি মানছেন না, না মেনে নিজে নিজে ডিক্লেয়ার করে দিচ্ছেন যে এটা হলো অসাংবিধানিক। কার ভিত্তিতে, কিসের ভিত্তিতে, কোন আদালত বলেছে অসাংবিধানিক? কোন আদালতে চ্যালেঞ্জ করেছেন? কোন বাংলাদেশের কোন সুপ্রিম কোর্টের কোন আদালত কি বলেছে যে অসাংবিধানিক? এই কাজ যারা করতে পারে মানে সংবিধানের সন্দেহ জাগবে না? সংবিধানের নাই অর্থে অসাংবিধানিক বলা হচ্ছে আর কি, সংবিধানের নাই। তো সেটা তো সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। সংবিধানের নাই অর্থে অসাংবিধানিক বলে আপনি বক্তব্য দিতে পারেন, আপনি কি অমান্য করতে পারেন? যেমন আপনি বক্তব্য দিতে পারেন, রাজনৈতিক বক্তব্য দিতে পারেন যে এটা অসাংবিধানিক। আপনি কি বলতে পারেন একটা আইন যেটা কার্যকর আছে, এই কার্যকর আইনকে আপনি বলতে পারেন যে এটা আমি মান্য করব না? কিসের জোরে বলছেন এটা? আমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে আদালতের ব্যাখ্যা অবশ্য প্রয়োজনীয় ছিল, কিন্তু আবার পাশাপাশি সংবিধানে নাই এরকম কোনো আইন, সংবিধানের সাথে সংঘাতপূর্ণ এরকম কোনো আইন আপনি বাতিল হয়ে যাবে, মানে এটা কখনো এক্সিস্টই করতো না এরকম ভাবে বাতিল হয়ে যাওয়ার বিধানটাও আছে, ঠিক না? আছে, কিন্তু কিন্তু যা কিছু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আপনি আইন করতে পারেন, আপনি মানে রাষ্ট্রপতি মাথায় পিস্তল ধরে এটা আমি বলতে চাই না, কিন্তু ধরেন আপনি রাষ্ট্রপতিকে বাধ্য করতে পারেন একটা আদেশ করতে, কিন্তু এটা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় এটা আপনি বাতিল হয়ে যাবে না, মানে এটা এক্সিস্টই করতো না এরকমই একটা অবস্থা হবে না এটার? সেটা হলো তাহলে আপনাকে কোর্টে গিয়ে বলতে হবে যে দিস ল ইজ আলট্রা ভাইরাস দ্য কনস্টিটিউশন। সেইখানে যদি শুনানি হয়ে কোনো কোর্ট বলে ইয়েস দিস ইজ আলট্রা ভাইরাস দ্য কনস্টিটিউশন, অনলি দেন আপনি বলতে পারেন দিস ল ইজ আনকনস্টিটিউশনাল। কিন্তু তাকে আপনি করেছেন? ওকে, না করে আপনি কি করছেন? মেজরিটির জোর দেখাচ্ছেন। এই জন্য তো আমাদের অবিশ্বাস। আমরা অবিশ্বাস তো খামাকা করিনি। একটা আপনি যে বলছেন না যে একটা সেটেল ম্যাটারকে আনসেটেল যখন করা হয় তখন অবশ্যই একটা পার্টনার যদি এই কাজ করে আরেকটা পার্টনারের মধ্যে অবশ্যই সন্দেহের উদ্রেক হবে। সেটাই হয়েছে। আচ্ছা বেশ, মনে আপনার কাছ থেকে তো অনেক কিছু শিখি, আরেকটা টেকনিক্যাল জিনিস একটু জানতে চাই। সংবিধানের তো পরিবর্তন হয়েছে রাষ্ট্রপতির কিছু জারি করা অধ্যাদেশ এবং আদেশ দিয়ে, এই পরিবর্তনটাকে ইনকর্পোরেট করে কি কোনো সংবিধান ছাপা হয়েছে ইন্টারিমের আমলে প্রকাশ? এটা কেন করা হয় না? এটা কেন মানে না ছাপা? এটা এখানে কোনো পরিবর্তন আনা হয় না। এখানে বলা হয়েছে ওকে আমরা কতগুলো বিষয়ে আমরা একমত হয়েছি, একমত হয়ে আমরা বলেছি এই এই বিষয়গুলো আমরা পরিবর্তন করব। পরিবর্তনটা কিভাবে করব এটা একটা আদেশের মাধ্যমে বলা হয়েছে এবং সেটা আমরা সংবিধান সংস্কার পরিষদে করব। সেই পরিষদকে বিএনপি এখন শপথ নিচ্ছে না, শপথ না নিয়ে বলছে, ব্যাখ্যা দিচ্ছেন সালাউদ্দিন সাহেব, ব্যাখ্যা দিচ্ছেন আমাদের বর্তমান ল মিনিস্টার, ব্যাখ্যা দিয়ে কি বলছেন? অথচ এই আইনগুলো প্রক্রিয়ার সঙ্গে ওনারা দুজনেই জড়িত ছিলেন। এখন কি আমরা ওনাদেরকে সন্দেহের চোখে দেখবো না? নিশ্চয়ই দেখবো। ওকে, আসলে তো কথা হইতেছে প্রক্রিয়া নিয়ে, আমরা একটু প্রক্রিয়ার মধ্যে আসি। সংবিধানে পরিবর্তনটা সংবিধানে মানে সংবিধান কোনো পরিবর্তন করা হয় নাই, সংবিধানটা অ্যাজ ইট ইজ আছে। সংবিধান পরিবর্তন তো করা হয় নাই। ওকে, সংবিধান এজ ইট ইজ থাকলে যা কিছু মানে আপনি নির্বাচনে অংশ নিয়েছেন সংবিধান দিয়ে, আপনি এখন আদালতে আইন পরিচালনা করছেন সংবিধান দিয়ে, সংসদ পরিচালিত হচ্ছে সংবিধান দিয়ে, এখন এই সংবিধানে যা কিছু আসে সেইভাবেই তো সংসদে চলতে হবে নাকি? কি করবে আর? মানে হ্যাঁ দেখেন, এটাই প্রশ্ন। দেখুন, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা এখন এসে হাজির হয়েছি, এই প্রক্রিয়াটাকে আপনি সংবিধানের ভিতরে ব্যাখ্যা করতে পারবেন না। ওকে, this is something extraordinary circumstances. That extraordinary circumstances started on 5th August. Okay. সেখানে 5th August, 6th August, 7th August, 8th August একটা সরকার হলো। যে ধরনের সরকার আমরা পেলাম, এই ধরনের সরকার কিন্তু সংবিধানের মধ্যে আর নয়। একই সাথে আমরা যে অ্যাটর্নি জেনারেলের নিয়োগ দিলাম, এটাও কিন্তু আর নয়, কারণ অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিতে হয়। অ্যাটর্নি জেনারেল তো 7 তারিখ হয়ে গেছেন, সরকার হয়েছে 8 তারিখ। অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল কে? রাষ্ট্রপতির পরামর্শে। রাষ্ট্রপতি। প্রাইম মিনিস্টার কোথায়? প্রাইম মিনিস্টার অ্যাডভাইস কোথায়? ওকে, রাষ্ট্রপতি দিতে পারে না তো উইদাউট দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার। দেয়ার ওয়াজ নো প্রাইম মিনিস্টার দেন, দেয়ার ওয়াজ নো চিফ অ্যাডভাইজার দেন। এক্সট্রাঅর্ডিনারি, সেকেন্ড হলো এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্ট্যান্সেস, এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্ট্যান্সেস, গভর্নমেন্ট এক্সট্রাঅর্ডিনারি, অ্যাটর্নি জেনারেল এক্সট্রাঅর্ডিনারি, বেগম খালেদা জিয়ার মুক্তি এক্সট্রাঅর্ডিনারি। বেগম খালেদা জিয়াকে প্রথম দিন মুক্তি দেওয়া হয়েছে, তখন কি কোনো প্রাইম মিনিস্টার ছিল? না, রাষ্ট্রপতি অ্যাডভাইস করেছে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য। রাষ্ট্রপতির অ্যাডভাইস পেল কোথা থেকে? রাষ্ট্রপতি কারা দিয়েছে? রাষ্ট্রপতি অ্যাক্ট ছাড়াই এক্সট্রাঅর্ডিনারি যে
এক্সট্রাঅর্ডিনারি যে অ্যাক্ট করবে ওইটা 106-এ কভার করার জন্য ওরা কোর্টে গিয়ে 106 তো তখন হয় নাই। না 106 তো তখন হয় নাই। ভূতাপেক্ষ কভার করছে তো। নো, ভূতাপেক্ষ কভার করে নাই। আপনি দেখলেই দেখবেন 160 অপিনিয়নটা দেখলেই দেখবেন। নো, ইট ওয়াজ নট। এবং একইভাবে সর্বশেষে আপনি দেখেন যে পার্লামেন্টটাকে ভেঙে দেওয়া হয়েছে 7 তারিখে, এই পার্লামেন্ট কার অ্যাডভাইসে ভেঙে দিয়েছে? ডিড দি প্রাইম মিনিস্টার ইন রিটেন ফর্ম অ্যাডভাইস দি প্রেসিডেন্ট টু ডিসলভ দ্য পার্লামেন্ট? আনসার ইজ নো। আমার কাছে মনে হয় যেহেতু সার্কামস্টেন্সটা এক্সট্রাঅর্ডিনারি এবং যেহেতু 106-এ আসলে সুপ্রিম কোর্টের কাছে এটার ওপিনিয়ন চাওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্ট এটাকে এন্ডোর্স করছে, আমার কাছে মনে হয় যে এই বিতর্ক আমরা এখন আর না করলেও পারি আর কি। না, পারি না, এটাই হলো, এটাই আপনার ভুল। আমার পারি না বললে তো কাজ হবে না। ওকে, এই বিতর্ক আমরা ইউর রং আন্ডারস্ট্যান্ডিং। তো এই বিতর্ক করলে তো মানে এই 2026-এ আমরা যে নির্বাচন দেখছি, সেই নির্বাচন, তার আগে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার দেখছি, সবগুলি অবৈধ হওয়ার কথা আর কি হিসাবে। এই বিতর্ক তো আমরা করতে চাই নাই। এই বিতর্কটা তো আসলে এই বিতর্ক বিএনপি এখন মেজরিটি পাওয়ার পরে আনসেটেল ম্যাটারকে আনসেটেল করতেছে। ওকে, আমার মনে হয় রতন ভাই এই জায়গাটায় আমি একটু অ্যাডভোকেট শিশির মনিরের সাথে, ব্যারিস্টার শিশির মনিরের সাথে আমি একমত যে আনসেটেল ম্যাটার থেকে, শিশির মনির আমার এই শব্দটাকে খুব পছন্দ করছে, আনসেটেল আর সেটেল, এই জায়গা থেকে একটু আমি বলতে চাই যে এই প্যান্ডোরার বাক্স আমরা আসলে খুলতে চাই কিনা সংবিধানকে যখন আমরা বারবার দেখাচ্ছি। আমিও কিন্তু ব্যারিস্টার মনিরের সাথে একমত যে আমরা যেভাবে এখানে বিপ্লব না করে একটা গণ অভ্যুত্থান, তারপরে যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে, যেভাবে পরে তারা নির্বাচন কমিশন গঠন করেছে, ইলেকশন দিয়েছে, পুরো প্রক্রিয়াটাই, তো আপনারা সেই প্যান্ডোরার বাক্সই আসলে ওপেন করতে চান কিনা? আজকে পার্লামেন্টের মধ্যে যে ডিবেটটা হলো দুপক্ষে, আমি জানি না শিশির ভাই আপনি কি একটু প্রশ্ন করে বিনীত ভাবে, আপনি কি ডিবেটটা শুনেছিলেন আজকে? আমি শুনেছি, আর একতরফা ব্যাট করেছেন সালাউদ্দিন সাহেব, তাতে আমি হেসেছি। শিশির মনির এই ব্যাপারটা পরে বলবেন, কারণ ডিবেটটা আমিও শুনেছি। রতন ভাই আপনি প্রসঙ্গটা উত্থাপন করেন। আমি তাহলে এখন বলি, জি, আমাদের সালাউদ্দিন ভাই এতদিন একসাথে বসে, আজকে দেখেন এই সালাউদ্দিন ভাই আজকে আমাদের জন্য জাতীয় সংসদ, একটু খেয়াল করেন এই বইটার দিকে একটু তাকান। জি জি, জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের পথরেখা। জি, এটা আমাদের যারা আমরা পার্লামেন্টের মেম্বার, আমাদেরকে টোটাল জিনিসটা বুঝবার জন্য, বাসায় গিয়ে স্টাডি করার জন্য আমাদের এই বইটা আমাদেরকে আজকে সালাউদ্দিন ভাই দিলেন। তার মানেটা কি? আর ওনারা আজকে এবং এখন যে কথাগুলো বলতেছে সবকিছু অনুমান এবং সন্দেহ থেকে বলতেছে। বিএনপি 200 বারবার দেখে একই কথা, যে দানব হয়ে যাবে কখন, ওইটা হলো সেটেলড ইস্যু। এখন বলি বারবার, কিন্তু এখন ওনাদের যে আরেকজন আছেন ব্যারিস্টার শাহরিয়ার সাহেব, উনি বলেছেন আমরা 168 ইট ওয়াজ সেটেলড। ওনারা কোথা থেকে 168 সিট নিয়ে বাংলাদেশের শাসন ক্ষমতায় আসবে? আপনাদেরই ব্যারিস্টার শাহরিয়ার সাহেব বলেছেন। আমার মনে হয় যেহেতু আপনাদের ওই অনুমানের উপর জনগণ ধাক্কা দিয়েছে, আমার মনে হয় ওইখানে ধাক্কা খেয়ে আপনারা এখন বলতেছেন দ্যাট ওয়াজ সেটেল, আজকে বিএনপি ক্ষমতায় এসেছে। না, আমি এই কারণে বলবো, আরেকটু কথা আমি বলি, এটা তো প্রথম বললাম, আজকে সালাউদ্দিন ভাই এত সুন্দর করে জাতির উনি তো সবার সামনে কথাটা বলেছে, উনি কি কারোকে চাপিয়ে দিয়েছে? উনি পয়েন্ট অফ অর্ডারে না, যতগুলো ব্যাখ্যা দিয়েছে সাংবিধানিক ভাবে, যেটা আমার নলেজ, উনি আইনের ছাত্র। আমি প্রথমেই বলেছি শিশির মনির ভাই, আপনারা আইনে, আপনি নিজে একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, আপনারা আইনের ব্যাখ্যাটা দিবেন। আজকে যদি আইনের ব্যাখ্যা যদি আমাকে কথা বলতে হয়, আরেকজন আইনজ্ঞকে বিএনপির মধ্যে যারা আছে তাকে এনে আইনের ব্যাখ্যা আমি যাচ্ছি না, আমি আপনাকে একটা সরল প্রশ্ন করি। সালাউদ্দিন সাহেবের আজকের বক্তব্য সংসদে দেওয়া, যেটা আপনার খুব ভালো লেগেছে, জুলাই সনদের যে বই, এটা দেখেছি সবসময় ভালো লেগেছে। আচ্ছা, এই বক্তব্য আর যখন এই জুলাই সংস্কার, মানে জুলাই সনদ নিয়ে, সংস্কার নিয়ে আলোচনা হইতেছিল, সেই সময় উনি যেসব বক্তব্য রাখতেছিলেন বা সর্বশেষ উনি যখন স্বাক্ষর করলেন, আপনি কি এই দুইটা বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য দেখেন? অর্থাৎ আমি বলতে চাই যে নভেম্বর 2025 পর্যন্ত জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্য, না আমি আরেকটু ডিসেম্বরের ডিসেম্বরের শেষ পর্যন্ত জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্য আর আজকের বক্তব্যের মধ্যে, এই 3 মাসের মধ্যে আপনি কি তার বক্তব্যে কোনো তফাৎ দেখেন? রাজনৈতিক মঞ্চে আমরা সবসময় কিন্তু এক আঙ্গিকে কথা বলি। রাজনৈতিক
যে আমাদের বক্তব্যটা এটা কখনো সংসদ আইন বা সংস্কার এগুলোর সাথে এক জায়গায় নিয়ে আসা কখনোই আমাদের উচিত হবে না। আজকে যা বলেছেন এটা করার জন্য বলেছেন, দেশের মানুষের জন্য বলেছেন, এবং সাংবিধানিক ভাবে আজকের যে আমরা জটিলতাটা আমরা মনে করছি উনি কিন্তু কনসাইজ করে এমন একটা জায়গায় সমঝোতার প্রশ্নে আসছেন। তো সমঝোতাটা কখন হয়? যদি সমঝোতাটাই আজকে আমি এটা চাই তাহলে তো রাজনৈতিক বক্তব্যটা আরেকটা ব্যাপার। রতন ভাই, এই সংস্কারটা অসাংবিধানিক ভাবে করলে অসুবিধা কি? না, তার মানে কি আজকে আমি যেটা করব জ্ঞাতসারে সেটা পরের দিন আবার এটা কোশ্চেনেবল হবে, মানুষ এটা নিয়ে বলবে যে না ওইটা ঠিক হয়নি। আপনারা যে 217 আসন পায়, তারেক সাহেব যে প্রধানমন্ত্রী হয়েছেন, বেগম জিয়া যে মুক্তি পাইছেন প্রথম দিন, এটা নিয়ে তো কেউ প্রশ্ন তুলতেছে না তো। তাহলে আজকে বলি, শিশির মণি ভাই যে বললেন আমাদের বর্তমান আইনমন্ত্রী এবং আগের যে অ্যাটর্নি জেনারেল, ওনার নিয়োগটাকে যিনি প্রশ্নবিদ্ধ করলেন বা এটাকে অসাংবিধানিক বললেন। রতন ভাই, আমি একদম সরাসরি বলি, উনার নিয়োগটা অসাংবিধানিক হয়েছে আসলে। তাহলে তো ওনাদের সারাদিন তো উনি তো একটা মামলা করতে পারেন। না না, শিশির মনির ভাই তো এটা তাকে মামলাটুকু দিতে পারেন। শিশির মনির স্পষ্ট বলছেন যে তারা এটা নিয়ে কোনো আলোচনা করতে চান না, বিকজ এটা একটা সেটেলমেন্ট মনে করেন না। তাহলে আমি বলি, যেই জায়গায় আপনাদের সুবিধা হবে সেই জায়গায় চান না, আর যে জায়গায় বিএনপিকে একুইস্ট করে রাজনৈতিক ফায়দা হাসিল করা যাবে সেই জিনিসটা করা যাবে। এইটা আমি একটা কথা বলি না, আজকে যেটা আসাদ ভাই যে উত্তরটা দিয়েছে, ওই যে ওনার তৎকালীন অ্যাটর্নি জেনারেলের যে নিয়োগটা যদি অসাংবিধানিক হয়, তাহলে এই যে টুপ্পু মিয়ার আন্ডারে যারা নাহিদ, যারা এনসিপি কে নিয়ে তারা আজকে জোট করলো, তাদের ওইটা অসাংবিধানিক। উনি স্পষ্ট যে ব্যাখ্যাগুলো দিয়েছেন, হ্যাঁ না দিয়েছেন, তার মানে এটা কি আমরা কি এই এখন রাজনৈতিক নয়, এখন আইনের যে কুট চাল দিয়ে আমরা কি রাষ্ট্রটাকে আবার কি আগের জায়গায় নিয়ে যাবো? ওকে, শিশির মনির কি চান, জামায়াতে ইসলামী কি চান, এটা আমরা শুনবো তার কাছে। কিন্তু আপনি রাজনৈতিক কুটচালার কথা যেহেতু আপনি বললেন, আমি আপনাকে বিনয়ের সঙ্গে একদম আপনাকে মানে এর চেয়ে বিনয় আর সম্ভব না, এর চেয়ে বিনীত হয়ে আমি বলতে চাই যে আমরা আমাদের প্রয়োজনে অনেকবার সংবিধান লঙ্ঘন করেছি। যেই সংবিধান লঙ্ঘনে বিএনপির সরাসরি সায় ছিল, বিএনপির পার্টিসিপেশন ছিল, সেই সংবিধানের প্রতি বিএনপি হঠাৎ করে আবার এতটা দুর্বল কেন হলো? কি দরকার? আপনি যেটা বলতেছেন যে সংবিধান প্রেমিক হওয়া, জি আপনি দেখেন আজকে আমাদের আরেকটা আন্দোলিক পার্থ ব্যারিস্টার উনি একটা কথা বলেছেন, জি ওনার কথাগুলো কি আমরা শুনিনি? জি শুনছি, যে এই জুলাই সনদ থেকে যদি বিএনপি যদি সরে যায় উনি এটার বিপক্ষে স্ট্যান্ড নেবেন। তার মানেটা কি? ওনার আবেগে হৃদয়ে উনি কি এটাকে ধারণ করেননি? এখন যে আইনগতভাবে অবশ্যই ধারণ করে। এই জুলাইয়ের বিপক্ষে স্ট্যান্ড নেয়ার কোনো মানে কোনো লাভ বিএনপির নাই, ও কেন নিবে? কিন্তু আমার কথা হলো এটা সরল পথে আপনারা সিরাতাল মুস্তাকিমটা কেন নিচ্ছেন না? সরল পথ কেন নিতেছেন না? আপনি যেটা মনে করতেছেন সরল পথ, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, কিন্তু আমরা আছি, আমরা তো এইখান থেকে বিচ্যুত করতে চাচ্ছে। আমরা তো এই পথ থেকে আমরা কখনোই বিচ্যুত হব না। জনগণের কাছে যেটা আমার কমিটমেন্ট, যে জুলাইয়ের যে আবেগের জায়গা, এখন শুনেন আমাদের তো 417 মানে আমাদের নিয়ারাবর 450 লোক মারা গিয়েছেন। এখন এই জুলাই সনদটাকে যেভাবে নিজেদের একেবারে ঘরে তুলে মনে করছে জুলাই যে অভ্যুত্থানের জন্য বিএনপির কোনো অবদান নাই, খালেদা জিয়ার তারেক রহমানের কোনো অবদান নাই, সমগ্র ক্রেডিটটাকে নিয়ে যাওয়ার জন্য যা আজকে রাজনীতিরা হচ্ছে, আমাদের প্রশ্নটা ওই জায়গায়। তাহলে আমি আরেকটা কথা বলি, এর শেষ প্রশ্নটা দেখে, 12 তারিখে নির্বাচন হলো, 13 তারিখে আমাদের মুন্সিগঞ্জে কোথায় একটা পারিবারিক দ্বন্দ্বে পূর্বের একটা জেরে একটা মার্ডার হলো। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা ওই দিন রাতের বেলায় মিছিল করে ওই হত্যাকাণ্ডের জন্য তারেক রহমান শপথ নেয় নাই, তার ফাঁসি চাইছে। আপনারা দেখেন রাজনৈতিক পরিবেশটা কুলুষিত করা এবং নিজেদের সন্দেহটা এটা কোথা থেকে কিভাবে সৃষ্টি হলো আপনি বলেন। এক একটা ইস্যুতে আমাদের সন্দেহ আমাদের হয়, যেই ঐক্যটা ছিল, যেই ভ্রাতৃত্বটা ছিল, এটা কোথা থেকে চির ধরালো, কেন সন্দেহের অবতারণা ঘটালো? এই প্রশ্নটা তো শিশির ভাইয়ের কাছে আমারও থাকবে। আমার মনে হয় যে জনাব শিশির মনির কাছে দুটি প্রশ্ন আসলে রেখেছিলেন, যে অ্যাডভোকেট সালাউদ্দিন উনি আসলে মানে অ্যাডভোকেট নন, মানে ল পড়েছেন উনি, সালাউদ্দিন আহমেদের
কথা আপনি শুনেছেন কিনা, শুনলে সেটা সম্পর্কে আপনি আসলে কি বলতে চান। 2 নাম্বার, উনি বলতে চাইছেন যে আসলে ঐক্য বিনষ্ট করার জন্য এবং নানা কারণে সন্দেহ সংশয়ের বীজ বপন করে অন্য কিছু করার জন্য আপনারা কোনো কিছু করতেছেন কিনা। 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে আমার, সেটি হচ্ছে যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এটি বলেছেন যে আপনারা আসলে এই সংবিধানটা ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছেন কারণ এটা আপনাদের এরকম মনে হইতে পারে কারো কারো কাছে যেটা 71-এ জামাতে ইসলামী যেহেতু যেটা ভাবছিল সেটা হয় নাই, সে পরাজয়ের দলিল কিনা, এগুলি আপনি বলবেন। আপনি নোট নিচ্ছেন, আমি শুধু দর্শকদের কয়েকটা মন্তব্য শোনাই। একটি মন্তব্য হচ্ছে দর্শক উনি করছেন ডাক বুকিং, উনি অনেকবার করে করছেন যে খালেদা জিয়া সংবিধান ফেলে দিতে চেয়েছিলেন কেন, এই জবাবটি আরেকজন দর্শক ভিলেজ ফান 6510 তিনি বলছেন পঞ্চদশ সংশোধনী আর সংবিধান কি এক জিনিস কিনা, অর্থাৎ খালেদা জিয়া পঞ্চদশ সংশোধনী ফেলে দিতে চেয়েছিলেন, সংবিধান নয়। আরেকজন দর্শক উনি মোহাম্মদ জামাল মিয়া, উনি বলছেন এদেশের সবচেয়ে খারাপ চক্র হইল সাংবাদিক, এরা স্বার্থের জন্য কত না কিছু যুক্তিতর্ক আনতে পারে, এদেরকে বয়কট করা উচিত, অর্থাৎ আমাদের। হাওয়েভার শিশিরমণির আপনি যদি একটু বলেন। একটা কথা ভাই ক্লিয়ার, বিএনপির অবদান থাকবে না কেন? অবশ্যই বিএনপির অবদান আছে, জামাত ইসলামের অবদান আছে, এনসিপির অবদান আছে, অনেক বামপন্থী অর্গানাইজেশনের অবদান আছে, অনেক ব্যক্তির অবদান আছে, অনেক সাংবাদিকতার অবদান আছে, অনেক লয়ারের অবদান আছে। সুতরাং অবদান নিয়ে আজকের বিতর্ক নয়। এভরিবডি হ্যাজ ইজ ওন কন্ট্রিবিউশন, ইট হ্যাজ টু বি অ্যাডমিটেড। এটা যদি অ্যাডমিট আমরা না করতে পারি তাহলে আমরা ছোট মনের মানুষ হব, মিন মাইন্ডেড হব। যারা কন্ট্রিবিউশন করেছে এভরিবডি শুড বি গিভেন ডিউ রেসপেক্ট। এই সেটের বিতর্ক এখানেই শেষ। কেউ যদি তার ব্যত্যয় ঘটায়, এটার যদি কেউ ব্যত্যয় ঘটায়, এই ব্যত্যয় ঘটানোর দায় দায়িত্ব ওই ব্যক্তিকে নিতে হবে, ওই ব্যত্যয় ঘটার দায় দায়িত্ব রাজনৈতিক ভাবে ওই দলকে নিতে হবে। বাস, দ্যাট ইজ হোয়াট ইজ মাই স্টেটমেন্ট। বাট সেকেন্ড ইস্যু ইজ, আমরা যে বারবার বলছি আন্দালিব রহমান পার্থ ভাই যে কথাটা বলছেন এটা ইমোশনাল। আমার এই ভাই প্রায়ই লোক হাসানোর জন্য, হাততালির জন্য অনেক অযৌক্তিক কথা বলে থাকেন। ইট ইজ হিজ ফ্যাশন, বাট আই রেসপেক্ট হিজ ফ্যাশন। সেকেন্ড, থার্ড কথা হলো, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার কোনো কিছুতেই আমরা এগ্রি করি নাই। দ্যাট ইজ এ রং স্টেটমেন্ট। I participated in the consensus commission as a counterpart of Salahuddin Bhai. Days after days we debated and we concluded. সেই কনক্লুশনটা কি ছিল? ওই কনক্লুশন থেকে যখন সালাউদ্দিন ভাই সরে গিয়ে ভিন্ন ব্যাখ্যা দেন, তখন আমরা বলি সেটেলড ম্যাটারকে আনসেটেল করা হচ্ছে। দিস ইজ হোয়াট ইজ মাই আর্গুমেন্ট। আমরা কিন্তু ওই ব্যাখ্যা থেকে সরে না গেলে সেটেল ম্যাটারকে আনসেটেল করে ফেলতেছেন, এই কথা আমি জীবনেও বলতাম না। কিন্তু এখন কি বলছেন উনি? পার্থ ভাই যে কথা বলছেন, আমরা 71-এর সংবিধানকে, 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিচ্ছি কারণ এটার সঙ্গে একটা ঐতিহাসিক বিষয় ধরে, মোটেও না। ইট ইজ এট অল নট। হয়তো আমার এই ভাইয়ের প্রস্তাবটা ভালো করে পড়ার সুযোগ তিনি পান নাই। সংবিধান সংক্রান্ত 47টা সংস্কারের প্রপোজাল এসেছে, তার মধ্যে 30টাতে আমরা সকলেই একমত হয়েছি, 17টাতে সংবিধান ছুঁড়ে ফেলার দেওয়ার প্রশ্ন কোথায় আসতেছে? ব্যারিস্টার শিশিরমণির, আমি আজকে বলি যে আজকে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বাদেও আরেকজন তরুণ রাজনৈতিক নেতার বক্তব্য খুবই আলোচিত হয়েছে, নানা জায়গায় ভাইরাল হয়েছে। উনার নাম হাসনাত আব্দুল্লাহ। উনি বলছেন, উনি কিভাবে বলছেন আপনি দেখেন, সংবিধানকে যারা ছুঁড়ে ফেলতে চান তাদের স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়ার মধ্য দিয়ে খালেদা জিয়াকে অপমান করা হয়েছে কিনা, বেগম খালেদা জিয়াকে অপমান করা হয়েছে কিনা ভেবে দেখার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির অন্যতম মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। অর্থাৎ আপনারা হচ্ছেন সংবিধান ছুঁড়ে দেওয়া পার্টি, ছুঁড়ে ফেলে দেওয়া পার্টি। আর মানে এটা কিন্তু স্পষ্ট। এই বক্তব্য যখন হাসনাত আব্দুল্লাহ দিচ্ছিলেন তখন কিন্তু জামাতে ইসলামের যারা সংসদ সদস্য আছে, আপনি যেহেতু সেশনটি দেখেছেন সেজন্য আপনাকে বলি, তারা কিন্তু সমর্থন করেছেন তার কথা। যারা সংবিধান ছুঁড়ে ফেলতে চান তাদের স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়া ভুল হচ্ছে। আপনারা সংবিধান ছুঁড়ে ফেলতে চান, স্বাধীনতা বিরোধী ট্যাগটি নিতে চান না। আমি বলি আপনাকে, উত্তরটা হলো, জি, আজকের আলোচনা হয়েছে মুলতবি প্রস্তাবের পার্ট হিসেবে। আচ্ছা, আরো ব্যাকে যাই, চলেন। এই মুলতবি প্রস্তাবের নোটিশ দিয়েছেন বিরোধী দলীয় নেতা। এই মুলতবি প্রস্তাবের নোটিশ দেওয়ার কি কোনো প্রয়োজন ছিল? আনসার ইজ নো। কেন হলো প্রয়োজন? প্রয়োজন হলো যখনই বিএনপি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এর যে প্রক্রিয়া থেকে সরে গিয়ে
নিজের মতো করে সংবিধানকে ব্যাখ্যা করা শুরু করলো, তখন প্রশ্ন আসলো আজকে সংসদে এটা আলোচনার বিষয়। আজকে কিন্তু সংসদে এটা আলোচনার বিষয় হওয়ার কথা না। আপনি দেখেন একটা রোড ম্যাপ ঠিক করা হয়েছে, রোড ম্যাপটা আপনি মানছেন না দেখে আজকে এটা আলোচনার বিষয়। যদি মানতেন তাহলে আলোচনার বিষয় হতো, আলোচনার বিষয় হতো না। আমাদের আলোচনার বিষয় হতো। আমাদের আরেকটা বিষয় আমাদের আচ্ছা, এখানে সালাউদ্দিন সাহেব আজকে যে কথাটা বলছেন খুবই অবজেকশনেবল। একটা লিডারশিপের ক্রেডিবিলিটি ডিপেন্ড করে কনসিস্টেন্সির উপরে। আপনি মহিউদ্দিন ভাই আমার সঙ্গে যদি এক কথা বলেন, আরেকজনের সঙ্গে আরেক কথা বলেন, নিশ্চয়ই আপনি ক্রেডিবল হবেন না। আপনার ক্রেডিবিলিটি যদি ধ্বংস হয়, তাহলে ঠিকানা টক শো লাইট হয়ে যাবে। অবশ্যই আমি আইনজীবী, আমার কথা অবশ্যই আপনাকে আমরা সকলেই তাই মনে করি। আমরা তার আই উইটনেস। ওকে, বেশি মনির, আমি এই প্রসঙ্গটাতে আমার একটু অন্য প্রসঙ্গে যাইতে হবে। আমি শুধু এই জায়গাটা আপনি একটু প্রশ্ন বলতে, বিএনপি কিন্তু বাস্তবায়ন নিয়ে কোনো প্রশ্ন তুলতেছে না, বিএনপি বলতেছে প্রক্রিয়া নিয়ে প্রশ্ন। আপনারা সেই জায়গায় বিএনপিকে সুযোগটা দিচ্ছে না কেন? আপনারা প্রক্রিয়াটার ছাড়া বিএনপি কিন্তু আপনাদের এই জুলাই সনদে যা যা কিছু আছে, আপনাদের বলতেছে আমাদের সবার জুলাই সনদের যা যা কিছু আছে তা নিয়ে কিন্তু আসলে কোনো কথা বলতেছে না। বিএনপিকে এই সুযোগটা কেন দেওয়া হচ্ছে না? শুধু মানে প্রক্রিয়াটা, হ্যাঁ, এই জায়গাটা দুটো শব্দ দেখবেন, একটা শব্দ হলো সংবিধান অ্যামেন্ডমেন্ট, আর একটা শব্দ হলো সংস্কার। রাইট। সংস্কারের পথে যখন আমরা হাঁটছি, তখন অ্যামেন্ডমেন্টের চাইতেও একটু বাড়তি কিছু আমরা করতে যাচ্ছি, যেখানে বড় ধরনের কিছু পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে এগ্রিমেন্টের ভিত্তিতে। এই প্রস্তাবটাকে রিয়েলিটিতে আনতে গেলে, সংস্কার করার প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলে, পরবর্তীতে আদালতে উপস্থাপন করে অসাংবিধানিক ডিক্লেয়ার করার যে প্রবণতা আমাদের দেশে আছে, এইটার এগেনস্টে একটা সেফগার্ড হবে। এইটাকে মাথায় নিয়ে আমরা সংবিধান অ্যামেন্ডমেন্টের চাইতেও যেহেতু একটু বড় কিছু করার প্রস্তাব করা হয়েছে, ছুঁড়ে ফেলার প্রস্তাব না, কিন্তু অ্যামেন্ডমেন্টের চাইতেও একটু বড় কিছু করার প্রস্তাব করা হয়েছে, যেখানে এক ব্যক্তি দুইবারের বেশি প্রাইম মিনিস্টার হতে পারবেন না, যেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে, যেখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে একচ্ছত্র অধিকার প্রধানমন্ত্রী থাকবে না, যেখানে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ গঠিত হবে, যেখানে স্বাধীন দলীয় প্রধান সরকার প্রধান হবে না। বিরোধী দলের প্রধান কি দলের প্রধান থাকতে পারবেন সংসদে? বিরোধী দলের প্রধান, এখানে বিরোধী দলের প্রধানের ব্যাপারে কিছু বলা হয় না। কেন? এটা কারণ আমাদের সংবিধানে বিরোধী দলের প্রধানকে নিয়ে তো স্পেসিফিক কোনো আলোচনা নাই। ওকে, আমার মনে হয় যে যেসব বিষয়গুলি বেশামনি তুলছেন সেগুলি পুরোপুরি তুলছেন। আমি শুধু কয়েকটা গুচ্ছ প্রশ্ন রতন ভাই আপনাকে করতে চাই। রতন ভাই, আপনি বেয়াদবি নেবেন না, আমি একটু প্রশ্নগুলি করি আপনাকে। আপনি কি মনে করেন এখন থেকে ফ্রম নাও অন আমাদের সংবিধানে যা কিছু আছে সবকিছু বিএনপি মেনে চলে? যেমনটা আমরা জনাব সালাউদ্দিন আহমেদের কথা, যেমনটা আমরা অ্যাডভোকেট আসাদুজ্জামানের কথা আমরা জানতে পারলাম, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রীর কথায়, বিএনপি কি এই সংবিধানকে মান্য করে পথ চলছে? আজকে দেখেন কিছু কিছু ছোট ছোট ঘটনাগুলো কিন্তু মানুষের সন্দেহ অবিশ্বাস তৈরি করে। এই যে সালাউদ্দিন ভাই যখন আজকে দাঁড়ালো না, দেখেন ওনার একটা ছোট্ট একটা আবেগের জায়গা থেকে বলি, আমি তো না দাঁড়ালে অনেকে খুশি হয়। ওনার বক্তব্যে সালাউদ্দিন ভাই যেহেতু এটা নিয়ে স্টাডি করেছেন, দল ওনাকে ম্যাক্সিমাম দায়িত্ব দিয়েছেন, উনি তো এটা নিয়ে কথা বলবে, ডিবেট হবে। এখন কি বলা হচ্ছে, সালাউদ্দিন ভাই 8 বছর কোথায় ছিলেন, ওনার ভিতরে অমুক দেশের রতন ভাই, আমি এই প্রসঙ্গটাতে পরে আসবো। রতন ভাই, এই প্রসঙ্গটাতে আমি পরে আসবো। রতন ভাই, আমি এই প্রসঙ্গটাতে পরে আসবো। আমার প্রশ্ন, বিএনপি এখন থেকে বা যখন থেকে সংবিধানের অধীনে নির্বাচিত হয়েছে, স্পিকার হয়েছে, সেগুলি প্রত্যেকটা জায়গায় সংবিধান পালন করা উচিত কিনা, মান্য করা উচিত বলে মনে করে কিনা? অবশ্যই উচিত এবং মেনে চলছে। আপনারা কি সংবিধানে, আমার সামনে সংবিধানটা খোলা আছে, আপনারা কি সংবিধানের 4 ক অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিসে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সংবিধিবদ্ধ সরকারি অফিসে দেখাচ্ছেন? সেখানে যেটা হয়েছে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, এটাই তো সংকুচিত হয়েছে। আপনি দেখেন এই যে এই জায়গাটা আজকে শিশিরমণি ভাই, ঠিক আছে, আমাদের সংবিধান যদি আপনি মানেন, সংবিধান মানলে আপনি 4 ক দিয়ে মানতে হবে তো। 4 ক কি আপনি মানছেন? না, আপনি যেটা বলেছেন এটা এই বললাম তো, আবেগ দ্বারা আমি শাসিত না, আমি বিবেক দ্বারা এখন আমি বলেছি তো, এটা মানা হয়নি আমি আই ডু এগ্রি, মানা হয়নি। ওকে, তার মানে আপনারা যেটা আপনারা মানা, এখানে একটু সংযুক্ত করি, জি করেন। এখন তো এই যে বিরোধী দল, তারা তো একটা পার্ট, তারা তো একটা ছায়া সরকার, তারা কি এটার কোনো প্রতিবাদ করেছে?
যদি এইটাও, আমি তো বলেছি সংবিধান মানা হয়নি, কিন্তু আমি যা মানলাম না সরকারি দল ট্রেজারি বেঞ্চ হিসাবে, ওনার বিরোধী দল হিসাবে ওনাদেরকে দায়িত্ব ছিল না? ওনারা কি এই পয়েন্টে বিরোধিতা করেছে? আমি মানে উনারা বিরোধিতা করতেছে কিনা এটা অনেকটা শাক দিয়ে মাছ ঢাকা হইতেছে রতন ভাই। আমি তো আমি প্রথমেই আপনার বলেছি, পজিশনটা আমরা জানতে এই চাইতেছিলাম। ক্ষেত্রে সংবিধানকে মানা হয় নাই। হ্যাঁ, সংবিধানকে মানা হয় নাই, তো সংবিধানকে আপনারা মানা হয়নি। এক জায়গায় মানবেন আরেক জায়গায় মানবেন না, এটা কেন? মানে এটার কারণটা কি? মানে এটার ব্যাপারে কি আপনাদের ডিসিশন নিছে কোনটা কোনটা মানবেন কোনটা কোনটা মানবেন না? না না, এটা আমি বলি, এটা কি ইমোশনের ব্যাপার? কিছু কিছু ব্যাপার হয়েছে, এটা তাৎক্ষণিক, এটা এত বিশাল আলোচনার মধ্যে যায়নি, এবং ওই আলোচনাটা কোন পর্যায়ে কেন হয়েছে সেটা আমার নলেজ থেকে, আমার জায়গা থেকে আমি ওকে, জানি না। ঠিক আছে। আমার কাছে মনে হয় যে আমরা পরবর্তী প্রসঙ্গের মধ্যে যাই, তার আগে আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে- আমাকে একটু 10টা সেকেন্ড দিয়ে নাও। জি জি, বিশ্বাস শিশুমণি বলেন। আমি বলছি, আমার ভাই বলছেন যে এটা ইমোশনালি হয়েছে। দেখেন, আমরা তো এই কথাই বলছি যে কোনটা সংবিধানের মানা হচ্ছে কোনটা মানা হচ্ছে না, এই হিসেব যদি আমরা এখন করি আমরা সকলেই ধরা খাবো। কারণ সংবিধানের অনেক কিছুই আমরা এখন মানতে পারি না এই বিগত 18 বছর। এখন আমরা হঠাৎ করে আমার সালাউদ্দিন ভাই এত সংবিধান প্রীতি হয়ে গেল, তিনি বাধ্য করে সকলকেই সংবিধানের ভিতরে ঢোকাচ্ছেন, অথচ তিনি নিজেরাই মানতে পারছেন না। আমরা তো সেটাই বলছি ভাই, এই হিসেবে গেলে সকলেই কিন্তু অন ফায়ার হবেন। এই হিসাবে না গিয়ে আমরা সংস্কার, কিন্তু আপনার মনে হয় না আপনি একজন ব্যবহারজীবী, আপনাকে প্রতিদিন আসলে সংসদে দাঁড়াইতে, সরি মানে কোর্টে যাইতে হইতেছে, আপনি আপিল বিভাগে যাইতে হইতেছে, সব চিফ জাস্টিসের সামনে আপনি কথা বলতেছেন, আপনার কিছু মনে হয় না যে এখন থেকে বা এই সময় থেকে সংবিধান যদি আপনি অক্ষরে অক্ষরে না মানেন এটা ঝামেলা তৈরি করবে? যেগুলি বিষয়ে একমত আছে সেগুলি বাদ দিয়া আপনি যদি সংবিধানটা এখান থেকে মানতে না শুরু করেন তাহলে এটা কিন্তু বড় ধরনের ঝামেলার মধ্যে আপনি পড়বেন। আজকে আপনি যেটা রায় নিয়ে বাইরে হয়ে আসবেন জনাব শিশিরমণির, আগামীকালই কিন্তু সেটা আবার বাতিল হবে, কারণ আপনি সারাক্ষণ সংবিধানটাকে লেটার এবং স্পিরিট দুইটা দিয়ে আপনার ফলো করতে হয়। এটার উত্তর আছে কিন্তু। জি বলেন তো উত্তরটা। এই যে এই বিষয়গুলো অনুধাবন করে, এই যে আপনি একটা কথা বলছেন না, আই ডু এগ্রি উইথ ইউ, আই হ্যাভ ফুল রেসপেক্ট টু ইউর ওপিনিয়ন। এট দ্য সেম টাইম এই যে অ্যানোমালিস গুলো হয়ে গেছে, অ্যানোমালিস গুলো হয়ে যাচ্ছে, এগুলো তো আমরা রিয়েলাইজ করার পরেই আমরা বললাম সংবিধান নির্বাচন হওয়ার প্রথম কাজ হবে সংস্কারের কর্মটা কুইকলি সেরে ফেলা। আচ্ছা, আজকে 40 দিনের উপরে সরকারের বয়স হয়েছে, যদি এই সেটেল ম্যাটারকে আনসেটেল না করতো, আমার ধারণা এতদিনের সংবিধান সংস্কারের স্কিম পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়ে যেত, কিন্তু তা করতে দিচ্ছে না। ওয়েল, আমার কাছে মনে হয় যে আমি এখনো বিএনপির ইনটিউশনের মধ্যে কোনো রকম কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না, কিন্তু আমি প্রবলেম দেখতে পাচ্ছি, কারণ আমি প্রবলেমটা দেখতে পাচ্ছি যে বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা দুজনের দুটি পথ দুটি মত হচ্ছে, কিন্তু আমার কাছে এখনো ইনটিউশনটা, কারণ তারা বারবার বলছেন, তাদের দলনেতারাও বারবার বলছে তারা জুলাই সনদ থেকে আলাদা হতে চান না, জুলাই স্পিরিটকে তারা লালন করেন। আমরা দেখা যাক, কিন্তু আমি পরবর্তী প্রসঙ্গে আসলে যেতে চাই, কারণ একটা টক শোতে তো এই ব্যাপারগুলি সমাধান করা সম্ভব না। তবে আমি যেটা মনে করি যে সংবিধান যদি না থাকে তাহলে এটা মানে লয়াররা, বিশেষ করে শিশিরমণিরের মতো যারা খুবই প্র্যাকটিসিং সিনিয়র লয়ার, তারা আসলে এই ব্যাপারটা সবচেয়ে ভালো হারে হারে অনুধাবন করে, সেই জন্য তিনি বলতেছিলেন যে এটা সেটেল হয়ে যাওয়া উচিত ছিল। এই ব্যাপারটা সবাই খেয়াল করবেন। আমি পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে দর্শকদের কাছে যে প্রশ্ন করেছিলাম সেটা একটু বলে নেই। ইরান যুদ্ধের কারণে বাংলাদেশ পেট্রোল পাম্পগুলিতে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। প্রিয় দর্শক, জনভোগান্তি কমাতে বিএনপি সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে বলে মনে করেন কিনা? শতকরা 22% দর্শক মনে করেন পদক্ষেপ যথাযথ, শতকরা 78% মনে করেন যথাযথ না। 29,000 দর্শক আমাদেরকে ভোট দিয়েছেন। আমি এই প্রসঙ্গটি ব্যারিস্টার শিশিরমণি আপনাকে দিয়ে আসলে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে আপনাদের জামায়াতে ইসলামীর নির্বাচনী জোটের সহযোগী একজন এবং যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সেই এনসিপির মুখপাত্র বলেছেন যে ডিপ স্টেট নাকি অন্তর্বর্তী সরকারকে 2029 পর্যন্ত ক্ষমতায় রাখতে চেয়েছিল। আপনি সেই বক্তব্য প্রসঙ্গে কি মনে করেন? বাংলাদেশের ডিপ স্টেট আসলে কারা? আমি একই প্রশ্ন রতন ভাইকেও করতে চাই। আমি প্রথমে শিশিরমণির আপনাকে একটু শুনতে চাই যে ডিপ স্টেট আসলে কারা কারা 2029 সাল পর্যন্ত। দেখুন, আমাদের দেশে ডেমোক্রেসি এখনো ইনস্টিটিউশনালাইজড হয়নি। আমরা নিজেরাই এই জন্য দায়ী। সময়ের ব্যবধানে আমরা সংবিধানকে কাটাছেঁড়া করেছি, মার্শাল ল জারি করেছি, বাকশাল কায়েম করেছি,
পার্লামেন্ট নির্বাচন হতে দেই নাই, রিগিং করেছি, আমিরাবি নির্বাচন করেছি, তত্ত্বাবধায়ক সরকার ডেভেলপ করেছি। এগুলো করে আমাদের দেশে আমরা রাজনৈতিক পট পরিবর্তনের সিস্টেমটাকে স্মুথ করতে পারি নাই, ইলেকশন মেকানিজমকে স্মুথ করতে পারি নাই। ফলে বারবার আমরা দেখি বাংলাদেশের শাসন ব্যবস্থায় কয়দিন পরে পরে অ্যাক্সিডেন্ট হয়। কখনো কেউ বন্দুক নিয়ে আসে, কখনো কেউ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসে, কখনো কেউ ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে আসে, কখনো কেউ 111 নিয়ে আসে। এগুলো কেন হয়? এগুলো হলো রাজনৈতিক নেতৃবৃন্দের সমস্যার সমাধানের পারস্পরিক বোঝাপড়ার অভাবের কারণে। যে সমস্ত পলিটিক্যাল ক্রাইসিস আমাদের দেশে হয়েছে তার মেজর দোষারোপ করতে চাই আমি রাজনৈতিক নেতৃবৃন্দকে। যদি আমরা এখানে ডেমোক্রেসিকে ইনস্টিটিউশনালাইজড করতে পারতাম তাহলে ডিপ স্টেটের প্রশ্ন আসতো না। ডিপ স্টেট সবসময় আনসার্টেন পজিশন খুঁজে, সেটেল পজিশনের ভিতরে ডিপ স্টেট হয় না। ডিপ স্টেট খুঁজে, যেমন ক্ষমতার পট পরিবর্তন এভাবে যখন হয় তখন তো একজন চাইবে কাকে ইনফ্লুয়েন্স করবে, কাকে ইনফ্লুয়েন্স করবে না। যার কাছে টাকা আছে সে টাকার লোভ দেখাবে, যার কাছে শক্তি আছে সে শক্তির লোভ দেখাবে, যার কাছে অস্ত্র আছে সে অস্ত্রের লোভ দেখাবে। এগুলোই, যার কাছে ডিপ্লোমেসি আছে সে ডিপ্লোমেসির লোভ দেখাবে। এগুলোই করতে চেয়েছে আমাদের সমাজে বিভিন্ন সময়। আমরা দেখেছি, আমি একটা ঘটনার একেবারে কাছে কাছে সাক্ষী। যখন 111 হয়েছিল তখন বিউটিনিস নামে একজন রাষ্ট্রদূত ছিলেন, আপনি জানেন সেটা। কে এম হাসান সাহেব তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কথা ছিল। একদিন সকালবেলা বিউটিনিস কে এম হাসান সাহেবের বাসায় যান, সেখানে গিয়ে তাকে বলে আসেন স্পষ্ট নির্দেশনার আলোকে, আপনি কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হবেন না। এবং এই কথা আমার লার্নির সিনিয়র বাংলাদেশের অনেক প্রথিতযশা ব্যারিস্টারদের একজন, তাকে তিনি সরাসরি বলেছেন যে আমাকে আমি এখানে একটু দুই পয়সা দিই ব্যারিস্টার শিশিরমণির। আসলে জাস্টিস কে এম হাসানের সঙ্গে আমার অনেক দিনের পরিচয়, তিনি আমাকে অনেক স্নেহ করেন, মানে অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি রকমের স্নেহ করেন। আমি ওনাকে যতদূর পর্যন্ত জানি আপনাদের অনেকেরই শিক্ষকও তিনি, কারণ তিনি আইন বিভাগে অবশ্যই একজন বিউটিনিসের কথায় সিদ্ধান্ত নেয়ার মতো লোক জাস্টিস কে এম হাসান না। না, আমি বলছি আপনাকে, আমি একটা উদাহরণ এবং নির্দেশের মতো করে জাস্টিস হাসানের ব্যক্তিত্বটাই এমন না যে বিউটিনিস গিয়ে তাকে নির্দেশনা দিতে পারবেন না। আমি আপনাকে বলছি, আমি আপনাকে শেষ করি। আমি বলছি এই বিউটিনিসরা সুযোগ কেন পান? সুযোগ এই জন্য পান, আপনি তখন মনে আছে সেই সময় ডিপ্লোমেটদের দৌড়াদৌড়ির কথা, সকালে এক জায়গায়, বিকালে এক জায়গায়, সন্ধ্যায় এক জায়গায়। ওই সময় আমি বিডি নিউজের নিউজ এডিটর, আমার অ্যাবসলিউটলি সবকিছু মনে আছে, সব মনে আছে। কি এভরি সেকেন্ডে কত ডেভেলপমেন্ট হচ্ছিল, নিশ্চয়ই আপনার মনে আছে। আমি বলছি এই সুযোগগুলো কি করে পান? এই সুযোগগুলো তখনই পান যখন আমরা আমাদের রাজনৈতিক ক্রাইসিসকে নিজেরা সাংবিধানিক আইনের সীমার মধ্যে নিয়ন্ত্রণ করতে পারি না। তখন এই সমস্ত ডিপ স্টেট নামে কেউ টাকার অফার, কেউ অস্ত্রের অফার। আচ্ছা দেখেন তো 5ই আগস্টের পরে বাংলাদেশ মিলিটারি যে ভূমিকা পালন করেছে ট্রান্সফরমেশনের জন্য, এটাকে আপনি কি বলবেন? এই যে বাংলাদেশের মিলিটারি কিভাবে একটা সরকার যাবে, কিভাবে কিছু লোক ওখানে অংশগ্রহণ করবে, কিভাবে বাংলাদেশের মিলিটারি ভূমিকা নিয়ে আমাদের আসলে একটা লম্বা এবং খুবই নিরপেক্ষ আলোচনা হওয়া উচিত 5 আগস্টের আগে এবং পরে। আমি বাংলাদেশের মিলিটারিকে অনেক ধন্যবাদ দিব। তাদের ধরেন 5 আগস্টে আগে পরে আরো অনেক বেশি মানুষের হত্যা হইতে পারতো, খুন হইতে পারতো। আমার ধারণা, আমার সাথে তাদের কোনো আলাদা করে কোনো কথা না, আমার ধারণা বাংলাদেশের মিলিটারির কারণে এই হত্যাযজ্ঞ থামানো গেছে। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস এসে 8 তারিখের পর থেকে বাংলাদেশে যা কিছু ঘটছে তার জন্য দায় আমি ডক্টর ইউনূসকেই দিব। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের, তখন আমি বলেছিলাম, আমার কাছে মনে আছে যে 1 সপ্তাহের মধ্যে আমি বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমার সরকার না। কারণ উনি এমন অনেকগুলি কাজ করছেন যে কাজগুলির আমি কোনো ব্যাখ্যা পাই না। উনি এর দায় কখনো আমলাদের দিচ্ছেন, কখনো মিলিটারিদের দিচ্ছেন, কখনো আপনাদের দিচ্ছেন যে রাজনীতিবিদরা আমাদের সমস্যা। কিন্তু এইটা মিলিটারিদের কার্যক্রম দিয়ে এটা ব্যাখ্যা করা যাবে না। এইটা সিম্পলি মহিউদ্দিন ভাই, যদি আমরা আমাদের সমস্যার সঠিক সমাধান করতে পারি তাহলে কি আর তৃতীয় পক্ষের কোনো দরকার লাগবে না? কারণ আচ্ছা, আপনি একদম ঠিক কথা বলছেন, আপনাকে একদম ঠিক কথা বলছেন। কারণ ওই 111 হওয়ার আগে এইটাকে অনেকগুলি পত্রপত্রিকা বলছে যে
ডায়ালগ বিটুইন টু আব্দুলস, যেটা হচ্ছে আব্দুল মান্নান সাহেব এবং আব্দুল জলিল সাহেব, বিএনপি এবং আওয়ামী লীগের দুই সাধারণ সম্পাদক, অনেক লম্বা সময় ধরে তারা আলোচনা করছেন। আপনার মনে থাকবে, রতন ভাই তো নিশ্চয়ই মনে আছেই, কারণ রতন ভাই হ্যাঁ ট্রাম্প কার্ড নিয়ে অনেকগুলি কথা হয়েছে, সেসব অনেকগুলি। কিন্তু আমার প্রশ্ন বেশি শিশিমণির, এখন বাংলাদেশের ডিপ স্টেট আছে কিনা, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডিপ স্টেট কিনা? আমার মনে হয় আমাদের মতো আনসেটেলড পজিশন যে সমস্ত জায়গায় আছে পৃথিবীর, সব জায়গায় ডিপ স্টেটদের একটা সে থাকে। ওকে, এখন প্রশ্ন আসতে পারে আপনাদেরকে ডিপ স্টেট হারালো কিনা? ডিপ স্টেট আমি বলছি আপনাকে, এখন প্রশ্ন হলো ডিপ স্টেটটা কি? ডিপ স্টেট তো আমরা দেখতে পারি না, স্টেট তো দেখতে পারি। একটা পার্লামেন্ট আছে, একটা জুডিশিয়ারি আছে, একটা এক্সিকিউটিভ আছে। ডিপটা তো দেখতে পারি না, কারণ ইট ইজ ডিপ। এই জন্যই তো এটা ডিপ। এই যে ডিপ যেটা আমরা দেখতে পারি না, এটা বিভিন্নভাবে মেকানিজম করে। কখনো আর্থিক, কখনো হয় লবি, কখনো হয় একটা সিচুয়েশনকে এনজয় করে। যেমন ধরুন আমরা একটা বিতর্ক করছি এখন, কোন প্রক্রিয়ায় অগ্রসর হব, আমরা একজন আরেকজনকে ব্লেম করছি, জুলাইকে নিয়ে কার কতটুকু কন্ট্রিবিউশন আসছে। এই প্রশ্নগুলো তো এখন না হলে ভালো হতো না? না, এখন এইটা দেখে এখনো ডিপ স্টেট আছে আপনি মনে করেন? যে না, আমি বলছি এই বিষয়টা দেখে কেউ না কেউ কোথাও না কোথাও খুশি হচ্ছে বলে মনে হয় না? আমার কাছে তো মনে হয় ওকে, যে এই বিষয়গুলো দেখে কেউ না কেউ কোথাও না কোথাও মুচকি হাসতেছে। আমি এই হাসা লোকগুলোই হলো ডিপ স্টেট। এই হাসা লোকগুলো আমি তো এখন হাসতে দেখতেছি অবশ্য রতন ভাইকে, কিন্তু রতন ভাই বোধহয় আপনার শেষ কথায় হাসলেন। যাই হোক, রতন ভাই আপনি যদি একটু বলেন। খালেদ ভাই আমি একটু বলে নিই, একটা ইমোশনের জায়গা। মৃত একটা মরহুমা, আমাদের আদর্শিক, সবাই ওনাকে শ্রদ্ধা করে। ওনার প্রসঙ্গে এখানে যেহেতু কথাটা আসছে, মৃত ব্যক্তি নিয়ে আলোচনা করতেই চাচ্ছিলাম না, যে ৭২-এর সংবিধানটা ছুঁড়ে ফেলে দেব, ওনার একটা কথা নিয়ে আছে কথা হচ্ছে। দেখেন উনি এই বক্তব্যটা কবে দিয়েছিল, কোন প্রেক্ষাপটে দিয়েছিল, এটা আমি একটু কিছু উনি জি একটু বলে আপনার এক্সাক্ট ডেটটা, মানে উনি অসুস্থ হওয়ার, জেলখানায় যাওয়ার আগে কতদিন আগে এই কথাটা উনি বলেছিলেন। কখন? যখন ওনার উপরে সংবিধানের, যেখানে ভোট ছিল না, কোনো নিয়ম, সংবিধান কোনো নাগরিকের ওদিকেই মানা হচ্ছিল না, যখন নিষ্পেষণের চরম যাতা করলে এই দেশটা শেষ হয়ে যাচ্ছিল, তখন উনি একটা বক্তব্যের প্রসঙ্গে এই কথাটা বলেছিলেন। কিন্তু দেখেন এই মানুষটাই কিন্তু, এই মহামানবী মানুষটাকে আমি বলি, উনি যখন সুস্থ হয়ে এই রেজিমটার পরিবর্তন দেখলেন, এক জবান দিয়ে ওনার দিয়ে কোনোদিন প্রতিহিংসা পরায়ণ হয়ে মানুষ যেটা জিদের বসে বলে, এই আওয়ামী লীগের নাম উচ্চারণ করেনি, ফেসিস্ট হাসিনার নামটা উচ্চারণ করেনি। অথচ আমার নেত্রী কোন প্রেক্ষাপটে, কোন মানসিক যন্ত্রণা থেকে ওই কথাটা বলেছিলেন, ওইটাকে নিয়ে যদি আসে সংসদে মৃত ব্যক্তির একটা উত্তীর্ণ আলোচনা হয়, সেখানে আমার একটা ব্যক্তিত্ব একটা প্রশ্ন থাকে। এখন আমি যেই কারণে হাসছিলাম, ডিপ স্টেট নিয়ে যেই সংজ্ঞাটা শিশির মণি ভাই, এখনো এটা শেষ হয়ে গেছে কিনা, এটার অস্তিত্ব এখনো আছে কিনা, আমি শিশির মনির ভাইয়ের একটা হাসির মধ্যে আমি একটা আমার হাসার একটা জায়গা খুঁজে পেয়েছি। কেমন? জি বল। এই যে যিনি বলেছেন একটা সরকারের আসিফ, উনি নিজে থেকে উনি এটার ব্যাখ্যাটা দিয়েছে, অথচ এই এনসিপির ভাইদেরকে নিয়েই আজকে ওনারা একটা জোট করেছে। তার মানেটা কি? এর অস্তিত্ব, এর অনুসন্ধান, এটার মধ্যে মনে হয় শিশির মণি ভাইয়ের ভবিষ্যতে পাঠ থাকতে পারে, বা এখনো সুপ্ত একটা মানে অভিলাষ ওনার ভিতর থাকতে পারে। ওনার সাক্ষীটা দেখেই আমি মনে করি এখন বাংলাদেশে, আমি মনে করি। কিন্তু রতন ভাই, আমি অন্ততপক্ষে আপনাকে হাসাতে পেরেছি। না রতন ভাই হাসাতে পেরেছেন, হ্যাঁ না একটু বলি, হাসাতে পেরেছেন কারণ গণতন্ত্র হাসছে, মানুষের ভোটের অধিকার আমি আপনি সবাই ফিরে পেয়েছি। আজকে ৭৭টা সিট নিয়ে এই আসনে বসেছেন, যেখানে নর্তকীদের একটা আড্ডাখানা হতো, এখানে আপনারা বসেছেন। আমি আপনাদের সবর এবং শুকরের জন্য আমি আপনার জন্য আমি হাসছি। বাট ডিপ স্টেট যখনই হবে না, ডিপ স্টেট যখনই প্রশ্নটা আসবে, সেইখানে আমি জানি অনেক কিছু আমার কাছে ডকুমেন্টস নেই। এই বাংলাদেশে ইলেকশন হবে 12 তারিখে, এটা আগের দিনও কেউ কোনদিন বিশ্বাস করে নাই। এইটাই হলো ডিপ স্টেটের যারা কুশীলব। আমি জানি এটা কারা জড়িত, ওইটা পরাজিত হয়েছে, আমার গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার জয়যুক্ত হয়েছে। আমার হাসন কারণ এটা খালিদ ভাই। এটা রতন ভাই, আমি আপনাকে তাহলে প্রশ্নটা সরাসরি করে, আপনার হাসির কারণটা জানা গেল যে, এবং আপনি বেগম খালেদা জিয়া যে নিয়ে যে উক্তি, সেই উক্তিটা আপনি কোন প্রসঙ্গে দেওয়া হয়েছিল সেটাও আপনি আসলে ব্যাখ্যা করেছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে ডিপ স্টেট এখনো আছে কিনা, আপনাদের জেতার পেছনে ডিপ স্টেট কাজ করেছে কিনা, এই প্রশ্নটার উত্তর আসলে আপনি কিভাবে দিতে চান? যে স্টেটকে দেখা যায় সেটা তো হচ্ছে স্টেট, যেটাকে দেখা যায় না সেটা ডিপ স্টেট,
শিশির মনির এরকমটা বলছিলেন, এবং এটাও বলছিলেন যে বাংলাদেশের মতো দেশে যখন অনেক কিছু আমরা সেটেল করতে পারি না, তখন এই সব ডিপ স্টেট দেখা দেয়। এই প্রেক্ষিতে আপনি আসলে কি বলবেন? একেবারে সরলভাবে আমার উত্তরটা দিই। জি, আমরা ধরেন 51% আমরা ভোটটা পেয়েছি, যেই মানুষগুলো আমাদের ভোট দিয়েছে ওই মানুষগুলো ডিপ স্টেটের ফরম্যাট, এইটার উদ্দেশ্য এই আধিপত্যবাদের যে এখানে একটা ছবল থাবা থাকে। আমার 51% ভোট, তারা ইনোসেন্ট, তারা গণতন্ত্রকে ভালোবাসছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ভালোবাসছে, এবং গত রেজিমের মধ্যে দিয়ে আমরা যারা নিষ্পেষিত হচ্ছিলাম, আমাদের জীবনটা যে বেঁচে যাচ্ছে, বেঁচে গেল, এই মানুষগুলোকে আমি ডিপ স্টেট আর বুঝাতে আমি যাব না। যারা বুঝার তারা বুঝুক। আমি মনে করি বাংলাদেশের মানুষ জয়যুক্ত হয়েছে, গণতন্ত্র জয়যুক্ত হয়েছে। আমার আবেগী, আমার মা আদর্শিক চেতনার যে খালেদা জিয়ার স্বপ্ন পূরণ হয়েছে, সেই জন্য আমি হাসি, এবং ইনশাল্লাহ আমরা হাসিটা যেন কন্টিনিউশন থাকে, এবং সেইখানে আমাদের ঐক্যমতের যে একটা আগামীতে যে পার্লামেন্টে এটা সেটেলড ইস্যুতে যাবে, সেখানে শিশির মনির ভাই অবশ্যই যেন পার্টিসিপেট করে, এবং দেশ এবং জনগণ যেন আমরা উন্নতি এবং একটা সুন্দর একটা ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে যাই। একটু বর্তমানের একটু প্রশ্ন করি যে 111 যারা ক্ষমতাধর সামরিক বেসামরিক, জি বেসামরিক, আসছি আপনার কাছে। আমি জি, আচ্ছা আপনি কি শেষ করবেন? আপনি কি এইটা নিয়ে আমি 10 সেকেন্ড চাচ্ছিলাম, 30 সেকেন্ড নেন, কিন্তু 30 সেকেন্ড। যেমন ধরুন আজকের যে অনারেবল প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন যে বাংলাদেশে ফিরে আসার বিষয়টা শুধু আমার উপর নির্ভরশীল না। তখন আমাদের মধ্যে প্রশ্ন আসছিল না যে তাহলে কারা তারা, কাদের উপর নির্ভরশীল? এগুলোই কিন্তু ডিপ স্টেটের ফাংশন। তিনি এর ব্যাখ্যা দিয়েছেন যে তিনি সকল সিদ্ধান্ত নিয়ে থাকেন তার দলীয় ফোরামে, দলীয় যারা শীর্ষ নেতৃবৃন্দ এবং নীতি নির্ধারক আছেন তাদের সাথে আলোচনা করে নেন। সেটা আমার না বলে আমাদের বলছেন। এটা ব্যাখ্যা হচ্ছে আমাদের না যখন একজন বলবেন, তখন আমি আপনি ব্যাখ্যা করব না। এটা আমার একার বিষয় না। উনি বলছেন আমার একার বিষয় না, উনি বলছেন এটা আমার একার বিষয় না, আমাদের সবার বিষয়। আমার একার বিষয় না যখন কেউ বলবে, তখন এটাকে কি অন্যরা ব্যাখ্যা করবে না? যে তাহলে আর কার বিষয়? দল একটা ব্যাখ্যা করবে, নিশ্চয়ই বলবে যে আরো অন্য কোনো ফ্যাক্টর আছে কিনা, অন্য কোনো ফ্যাক্টর আছে কিনা। এগুলো আলোচনা হয়েছে আমার মনে রতন ভাই এটা নিয়ে যদি এক লাইন বলতে চান তাহলে এক লাইন বলেন। এক লাইনে বলতে চাই, আসলে শিশির মনির ভাইরা কি খালি মাঠে গোল দিতে চেয়েছিল? যারা বলেছিল বাংলাদেশে তারেক রহমান দেশে আসবে না, মুসলিম তারেক রহমানকে দেশে আসতে তো শিশির মনির ভাইরা আটকায় রাখে নাই না। এটা তো ভাই বরং তারেক রহমান ভাইয়ের সঙ্গে গিয়ে শফিকুর রহমান ভাই লন্ডনে গিয়ে দেখা করে আসছেন। শফিক রহমান সাহেব গিয়েছেন, আমরা তো সবই ওয়েলকাম জানাই, এইটাই শিষ্টাচার, এইটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু আমি মনে করি খালি মাঠে গোলদার প্রশ্ন থেকে আসে। কিন্তু না তাহলে বলি, তাহলে তারেক রহমান উনি বলেছিলেন ওনার দেশে না ফেরাটা ওনার উপর নির্ভর করছে না, এটা একটা ডিপ স্টেট বা পার্শ্ববর্তী কোনো দেশে এটা সম্পৃক্ত থাকতে পারে। আমি এইখানে বলছি তারেক রহমান এদেশের মানুষ, এদেশে তার জন্ম, জনগণের উপর তার আত্মবিশ্বাস ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার যে আমি একজন সাংবাদিক হিসেবে বলবো, আমাদের একজন দর্শক অবশ্য অলরেডি মন্তব্য করেছে যে নাসরিন চৌধুরী, ওনার নাম, আমি নামটা দেখে রাখছি। মন্তব্যটা হচ্ছে একজন সাংবাদিক বারবার কিভাবে তার নিজস্ব ব্যক্তিগত সম্পর্কের কথা বা তার মন্তব্যের কথা বারবার বলতে পারে। উনার কথা মনে রেখেও আমি বলতেছি, আমি মনে করি জনাব তারেক রহমান দেশে আসেন নাই শুধুমাত্র তার নিজের সিদ্ধান্তে, কোনো কারণ ছিল না তার দেশে না আসার। যদি কোনো কারণ থাইকা থাকে এখন ওইগুলি উনি প্রকাশ করুক যে এই কারণে আমি আসি নাই, এই কারণে আমি আসি নাই, অথবা ওনাকে বলতে হবে যে উনি ওনার কারণেই আসেন নাই। হাওয়েভার আমি প্রশ্নটা করি, 111-এর ক্ষমতাধর সামরিক বেসামরিক কর্মকর্তাদের গ্রেপ্তার করা শুরু হয়েছে বিএনপি সরকার আসার পর। এর মধ্যে বিএনপি 111-এর প্রতিশোধ মিশন শুরু করছে কিনা এটা অনেকে বলতেছেন। আপনি এটা নিয়ে একটু মন্তব্য করেন, তবে আমরা কুইক আপনার কাছ থেকে। অপরাধীদের অপরাধ আমি কি নির্বিচারে তাদেরকে কি আমি সেই অপরাধের আওতায় আনবো না? আপনি আসলে বলেন 111টা যে হলো এবং ওনার যে শরীর উপর টর্চার্ড হলো এবং ওনাকে যে 17 বছর দেশের বাইরে থাকতে হলো, নিশ্চয়ই এখানে কেউ না কেউ কুশীলব অন্যায়ভাবে ওনার উপর এটা করেছে। দিতেই হবে, তাই তো? না প্রতিশোধ না, আমি আমার ন্যায় বিচারের প্রশ্ন বলছি। আমার উপর অবিচার হয়েছিল, আমার ন্যায় বিচারের প্রশ্ন আমি আমার ন্যায় বিচারের কথাই বেশি ভাববো না। আমি আইনের আশ্রয় নিচ্ছি, আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল।
আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের আশ্রয় নিচ্ছেন। পেশা শিশিমণির জামায়াত ও এনসিপি জুলাই সনদ সংবিধান সংস্কার নিয়ে যতটা সোচ্চার, সেভাবে জাতীয় ইস্যুতে তাদের সোচ্চার মনে হচ্ছে না। 11 দলীয় জোটের বক্তব্যে আমরা আশা করছিলাম যে তারা একটা ছায়া সরকার দিবে, এই বিষয়ে এখনো কোনো কিছু দৃশ্যমান নয়। এটা নিয়ে কি বলবেন? পেশা শিশিমণি, কতগুলি জিনিস আপনাকে একটু স্মরণ করায় দেই যে ঈদ যাত্রার ভোগান্তি, দুর্ঘটনা, পেট্রোল পাম্পের জ্বালানি সংকট, স্পষ্ট এখন যেটা চলছে এটা নিয়ে আপনারা জনগণের পক্ষে খুব বেশি দাঁড়াচ্ছেন না, সেটাও একটা কথা। ইরানে আমেরিকা এবং ইসরায়েলের আক্রমণের ক্ষেত্রে আপনাদের যে অবস্থান, সেই অবস্থান সুস্পষ্ট নয়। সরকারের মতো আপনারাও একটা কি বলি, ধরি মাছ না ছুঁই পানি অবস্থান নিয়ে রাখছেন, একটু যদি বলেন আমাদের। দেখুন, এই নির্বাচনের পরে আমরা চেয়েছি একটা কনস্ট্রাকটিভ বিরোধী দল হতে, যেন সবকিছুর কেন্দ্রবিন্দু হয় সংসদ। সেটাকেই আমরা নীতিগতভাবে এই পদ্ধতিটাকে বেছে নিয়েছিলাম। যে আমরা অতীতে দেখেছি যারা বিরোধী দল হয় এরা সংসদের চাইতে রাস্তায় বেশি সময় পার করে ফেলে, ফলে গঠনমূলক কোনো ভূমিকা রাখতে পারে না। কিন্তু এইবারকার এই যে সংসদটা শুরু হলো, যে কয়েকদিন হলো, এই কয়েকদিনের ভিতরে আমরা যে কয়টা নোটিশ সংসদের কাছে দিয়েছি